আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস যে শুরু করব সেটা হলো যে নেটওয়ার্কিং এর সেকেন্ড যে আমরা যে ধাপ করতেছি সেটা হলো যে পার্ট প্রজেক্ট এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। প্রজেক্ট এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তো এই জিনিসটা কি, এই আপনারা থিওরি এটা নিজেরা বুঝে করে নিজেরা বুঝে নেবেন। তেমন থিওরি বেশি নেই, জাস্ট খালি ম্যাথমেটিক্যাল ইস্যু আছে, সেগুলো আমরা সলভ করবো এখানে। তো এখানে একটা আমার স্লাইডের মধ্যে আমি নেটওয়ার্কিং এরই একটা 23 নাম্বার স্লাইড ছিল, ওটা আমার কাছে খুব ঝামেলা লাগছে। তো সেটা আমি সলভ করানোর আগে আমি ভাবছি বেসিক একটা কোশ্চেন ক্রিয়েট করে, মানে ও আগের যে আমার যে এক্সাম্পল গুলা ছিল, আগের এক্সাম্পল গুলার উপর ভিত্তি করে আমি একটা বেসিস করে একটা আমি কোশ্চেন ক্রিয়েট করছি যে এরকম টাইপের আসবে, মানে স্লাইড 23-এরই যেই টাইপের কোশ্চেন আসছে ওটা থেকে আমি একটু ইজি করে করছি। হ্যাঁ, ওটা একটু জটিল, ওটা যদি বোঝা যায় বুঝাইতে যাই তাহলে অনেক মাথার সমস্যা হবে। আর প্লাস হলো ওটা ক্লিয়ার না। হ্যাঁ, ওটার মধ্যে অনেক কনফিউশন আছে, এর জন্য আমি যেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ওরকম ভাবে ওই ফরম্যাটে কোশ্চেনটা এভাবে করে সাজাইছি। আর এবার আমি নোটের মধ্যে কোশ্চেন আর অ্যান্সার দুইটাই ইনক্লুড করছি। আমি কোশ্চেন পাল্টাই তারপর অ্যান্সার দেখাইতে পারবো। ওকে, যার জন্য আমার স্লাইডার দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে বলছে এক্সাম্পল ক্রিয়েটিভ মানে এখানে আমি ক্রিয়েট করছি ওইটার আলোকে। A project schedule has the following characteristics as shown in the table. Activity 1 to 2, নেম হলো এ, এটা টাইম ডিউরেশন হলো 2, 2 থেকে 3 এর নেম হলো বি অ্যাক্টিভিটিস। বি অ্যাক্টিভিটিস এর সরি 2 থেকে 3, 2 থেকে 3 এর মধ্যে আমার বি মানে প্রসিডিওর এখানে এটার আছে বি। হ্যাঁ, এটার টাইম হলো আমার 3। 2 থেকে 4 এর মধ্যে আমার আছে সি, এর টাইম হলো 5। 3 থেকে 5 এর মধ্যে হলো ডি, এর টাইম হলো 3। 4 থেকে 6 এটা হলো ই, এর টাইম হলো 2। 5 থেকে 7 এটা হলো এফ, এর মধ্যে হলো টাইম 1। আর 6 থেকে 7 এটা হলো জি, এটার টাইম হলো 3। আচ্ছা, কনস্ট্রাক্ট পার্ট নেটওয়ার্ক। আচ্ছা, পার্ট নেটওয়ার্ক যদি বলে তাহলে আমরা কিন্তু ওই নেটওয়ার্ক ডায়াগ্রামটাই আঁকবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা পার্ট নেটওয়ার্কটা যখন ডায়াগ্রাম আঁকতে বলবে, আমরা কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে আঁকবো। এন্ড ডিফারেন্ট ভাবে আঁকবো কিভাবে সেটা বুঝতে গেলে আমাদের এটা একটু দেখতে হবে। পরের কোশ্চেনে বলা আছে যে কম্পিউট টি এন্ড টি এল ফর ইচ অ্যাক্টিভিটি। আচ্ছা, টি আর টি এল, হ্যাঁ, টি আর টি এল এটা যদি আমার কম্পিউট করাতে বলে তাহলে আমি নর্মাল যে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে সেটা আঁকবো না, আমি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড পাসের একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড পাসের আমি একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো যদি টি আর টি এল পরবর্তী কোশ্চেনে চাওয়া হয়। ওকে, টি আর টি এল কি সেটা পরে আসবো, কিন্তু টি আর টি এল এটা যদি পরবর্তী কোশ্চেনে চাওয়া হয় তাহলে আমার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড পাস করে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে হবে, মানে আগেরটার থেকে একটু অন্যভাবে আঁকতে হবে। তো আমি একটু সলিউশনে আসি। সলিউশন, আচ্ছা, এক নম্বরে বলছিল যে একটা পার্ট নেট একটা পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার জন্য, মানে পার্ট ডায়াগ্রাম আঁকার জন্য বলছে। হ্যাঁ, মানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামই ওই নেটওয়ার্ক ডায়াগ্রামকে আমি একটু এভাবে করে আঁকবো, মানে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড পাস করে। আচ্ছা, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড পাস করে আমি কেন এটা আঁকলাম প্রশ্ন আসতে পারে। আমার কি 2 নাম্বার কোশ্চেনে বলছিল না টি আর টি এল আমার বের করতে? টি আর টি এল মানে হলো কি স্ল্যাক টাইম। স্ল্যাক টাইম হলো কি, এটা হলো আমার আর্লি স্টার্ট আর আর্লি লেট স্টার্টের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা। এন্ড আর্লি স্টার্ট লেট স্টার্ট কি এটা বুঝতে গেলে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা আগে বুঝতে হবে। বাট এতটুকু বুঝি যে আমার যদি টি আর টি এল, এই যে আমার যদি টিই আর টি এল পরবর্তী কোশ্চেনে বলা থাকে আর এর আগের কোশ্চেনে বলা থাকে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকো,
পার্ট নেটওয়ার্ক বা বলা থাকে যে পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম, কনস্ট্রাক্ট এ পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটা যদি বল আঁকতে বলে তাহলে আমি খেয়াল করে দেখবো যে পরবর্তী কোশ্চেনে আমার কি টি আর টিএল চাওয়া হয়েছে। টি আর টিএল চাওয়া হলে আমি নর্মাল ডায়াগ্রাম একদমই আঁকবো না, আমার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড পাস করে আঁকতে হবে, তাইলেই আমি টি আর টিএল মানের টিই আর টিএল এর মানটা আমি বের করতে পারবো, না হলে আমি পারবো না। ওকে, তো এখন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, এখানে আমরা বুঝি যে এখানে একটা বক্স নমুনা আছে, এই নমুনা বক্সটা হলো ইএস ইএফ এলএস এলএফ, মানে হলো কি, আমরা যে আমরা এতটুকু বুঝছিলাম না যে আমার যদি ইভেন্ট 1 থেকে 2 এর মাঝে যে অ্যাক্টিভিটিটা আছে, এর মাঝে যে অ্যাক্টিভিটিটা আছে সেটাই তো আমার আমার এ বলা হয়। তারপরে 2 থেকে 3 তে যখন যাবে এটাকে বি বলা হয়, এর মাঝের যে লাইন আছে সেটা হলো বি। 2 থেকে 4 এর লাইনটা মাঝের হলো সি। আর ওগুলার এক একটা করে তো মান অ্যাসাইন করা থাকে, এতটুকু তো জানি নাকি, মানে টাইম ডিউরেশন দেওয়া থাকে, ওগুলোর টাইম ডিউরেশন দেওয়া থাকে। ওকে, এখন আমাদের টাইম ডিউরেশন যেহেতু আছে, এখন আমার শুরু করতে হবে স্টার্ট দিয়ে, মানে আমার এই নেটওয়ার্ক ডায়াগ্রাম স্টার্ট দিয়ে শুরু হবে। এটা 4 কোণা থাকবে। ওকে, আর্লি স্টার্ট মানে খুব তাড়াতাড়ি স্টার্ট হইতেছে, আর্লি ফিনিশ মানে খুব তাড়াতাড়ি ফিনিশ হইতেছে। আর্লি স্টার্ট হইলো এই কোণা, আর্লি ফিনিশ হইলো পরবর্তী যে কোণা আছে উপরের সেটা, মানে উপরের যে হাতের বাম পাশের উপরের কোণা হলো আর্লি স্টার্ট, হাতের ডান পাশের পিছের দিকে ডান পাশের কোণা হইলো আর্লি ফিনিশ। আবার নিচের হাতের বাম পাশের নিচের কোণা হলো লেট স্টার্ট, আর হাতের ডান পাশের নিচের কোণা হইলো লেট ফিনিশ। এটা ক্লিয়ার আপাতত? হ্যাঁ, clear। তাকে ক্লিয়ার উপরেরটা তো আছি বুঝি সবাই? নাই, যে অ্যাক্টিভিটি ডিউরেশন যেটা বললি না, এটা বুঝি নাই। আচ্ছা, এটা আমি বলি। আমরা প্রতিটা ইভেন্ট থেকে ওয়ান ইভেন্ট থেকে 2 ইভেন্ট পর্যন্ত মাঝখানে কি একটা অ্যাক্টিভিটি পাই না? অ্যাক্টিভিটি আমার কার্যক্রম এ, তারপর 2 থেকে 3 হ্যাঁ, বি, হ্যাঁ, হ্যাঁ, দুই থেকে হ্যাঁ, হ্যাঁ, তিনের হ্যাঁ। মাঝখানে বি। আচ্ছা, ওই অ্যাক্টিভিটি ডিউরেশন মানে হলো যে আমার অ্যাক্টিভিটির জন্য একটা করে টাইম দেওয়া আছে না? যেমন হ্যাঁ, এ হ্যাঁ, 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 অ্যাক্টিভিটিসে 2 দিন দেয়া লাগে, আছে। বি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্টিভিটিসে 3 দিন লাগে, এটাই হলো অ্যাক্টিভিটি ডিউরেশন। ওকে, ওটা আমি বক্স দিয়ে অ্যাসাইন করে দিব। ও হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, প্রসিড কর। আচ্ছা, এখন হইলো আর্লি স্টার্ট হইলো কি, যে আমার প্রথম কোণা যে আছে, প্রথম কোণা মানে আমার খুব শুরু, উপরের দিকটা হলো শুরু। হ্যাঁ, আর্লি, উপরের দিকটা হলো আর্লি, নিচের দিকটা হলো লেট। আর্লি স্টার্ট মানে আমার আর্লি, খুব শীঘ্রই শুরু করতেছি। আর্লি ফিনিশ হইলো যে আমি খুব শীঘ্রই এটা ফিনিশ করে ফেলতেছি। লেট স্টার্ট হইলো আমি দেরি করে শুরু করছি, লেট ফিনিশ হলো আমি দেরি করে শেষ করছি। না, উপরেরটা হলো আর্লি, নিচেরটা হইলো লেট। উপরের কোণা, বাম পাশের কোণা থেকে শুরু হলো আর্লি স্টার্ট, ডান পাশের কোণা হইলো উপরের আর্লি ফিনিশ। নিচের বাম পাশের কোণা হইলো লেট স্টার্ট, আর নিচের ডান পাশের কোণা হইলো লেট ফিনিশ। এখন এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিয়ার, আমার ক্লিয়ার। আচ্ছা, বাকিরা ক্লিয়ার? বাকিরা ক্লিয়ার? রেসপন্স করেন, পরে এটা বোঝানো হবে না আর। আচ্ছা, তাহলে বুঝতে পারি যে সবাই রাজি আছি, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি জিরো। জিরো থেকে আমার শুরু হবে, কারণ আমার প্রথমে প্রথমে কোনো কিছু বলা নাই, জিরো, জিরো দিয়ে শুরু হয়েছে। জিরো, আর্লি স্টার্ট জিরো, আর্লি ফিনিশ জিরো। ওকে, জিরো 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 দিয়ে আমার শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে
খুব শীঘ্রই শূন্য দিয়ে, শেষ হয়েছে শূন্য দিয়ে, মানে স্টার্ট তো আমার জিরো দিয়ে শুরু হবে না, স্টার্ট তো আমার 1 2 দিয়ে শুরু হবে না, স্টার্ট আমার জিরো দিয়ে শুরু হয়েছে। আবার আমি এখান থেকে এইখানে যাব। হ্যাঁ, আচ্ছা আমি এতটুক বলি, একটু ক্লিয়ার করি। আমার অ্যাক্টিভিটিস 1 থেকে তো আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম শুরু হয় না, অ্যাক্টিভিটিস 1 এর আগে তো আমার পয়েন্টটা স্টার্ট হয় না। এর জন্য 1 এর আগে আমি স্টার্ট দিয়ে স্টার্টিং পয়েন্টটা অ্যাড করছি। ওকে, মানে এখান থেকে স্টার্ট হয় অ্যাক্টিভিটিস 1 থেকে আগে বাড়ছে। ওকে, বুঝতে পারছি। ওই নেটওয়ার্ক ডায়াগ্রামটাই আমি মাঝখানের ABCD এগুলো আমি জাস্ট খালি বক্স করে দিছি, আর কিছু না। বক্স করে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। কোনাকুনি মানগুলো। ওকে, এখন ওমনি স্টার্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে অ্যাক্টিভিটিস 1 পার হয়ে অ্যাক্টিভিটিস 2 তে গেছে। এর মাঝখানে A2 ছিল, মানে এর মান 2 ছিল। এই অ্যাক্টিভিটিস এর জন্য 2 দিন লাগে বা 2 সপ্তাহ লাগে, এই ডিউরেশনের টাইম লাগে। ওকে, এখন যেহেতু জিরো দিয়ে শুরু হয়েছে, তাহলে এর ঘর আমার জিরো দিয়ে শুরু হবে। হ্যাঁ, এর ঘর আমার জিরো দিয়ে শুরু হবে। জিরো থেকে আবার জিরোর সাথে আমার এর মান কত, এর মান কত কি 2 না, 2 যোগ করছি। জিরোর সাথে যদি 2 যোগ করি কত হবে, 2। তো আমার আর্লি স্টার্ট থেকে আর্লি ফিনিশে চলে গেছে কত, 2। এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন টুটা, এই যে টুটা আছে, এখন এই টু আমার পরবর্তী যে আছে এর পর বি, বি এর মধ্যে এই টুটা চলে যাবে। মানে আমার যেই মানটা যোগ করে নতুন পাইছি সেই মানটা হলো বড় মান। হ্যাঁ, এই বড় মানটা এর পরে যে এর পরে যে বি আছে, মানে যে সিরিয়ালি যে অ্যাক্টিভিটিস আসবে তারপরে শিফট হয়ে যাবে। ওকে, এরপরে আছে বি, বি এর মধ্যে এই টুটা শিফট হয়ে গেছে, 2। আচ্ছা, বি এর মান কত ছিল, 3। বি এর সাথে 2 এর সাথে 3 যোগ করলে কত, 5। এই 5টা শিফট হয়ে গেছে। হ্যাঁ, 5টা শিফট হয়ে চলে গেছে কত, বি থেকে গেছে সি তে। হ্যাঁ সরি, বি থেকে গেছে ডি তে। আমরা উপর উপর যাচ্ছি না, আমরা তো উপরে উপরে যাচ্ছি, আমরা উপরে উপরে যাচ্ছি, আমরা উপরে উপরে যাচ্ছি। তো বি এর পর একদম সোজাসুজি আসে ডি। আমরা এখন বলতে পারি সি আসে নাকে, আমরা তো উপরে করতেছি কাজটা, আমাদের উপরের সারির কাজ হইতাছে। উপরে যেই সিরিয়ালি থাকুক, উপরেরটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স যাবে। ওকে, বি এর পরে আসতেছে ডি, ডি এর মধ্যে 5 চলে যাবে, 5। 5 এর পরে আচ্ছা, ডি এর মান কত, 3 না, 3 যদি থাকে তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত, 8। এরপরে 5-এর থেকে হয়ে গেছে 8। ক্লিয়ার এবার? হ্যাঁ হ্যাঁ, এটা ক্যালকুলেশনটা ক্লিয়ার, বাট ওই যে আমার প্রশ্নটা হলো বি এর পরে ডি কেন আসলো? কোনটা? বি এর পরে যে ডি আসছে না, এই যে 3 নম্বরে যে ডি, বি এর পরে ডি আসছে, সি আসে নাই কেন? না, সি আসে নাই কেন, কারণ আমরা তো ওই যে যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম, ওই যে একটা আমরা বক্সটা দেখছি, প্রশ্নে কি বলা ছিল, 2, 2 আর 3 এর মধ্যে আছে বি, আবার 2 4। তো 2 3 যদি যায়, মানে 2 3-এর সাথে যায়, 2 4-এর সাথে যায় না। তো 2 3-এর সাথে যদি যায়, তাহলে আবার 2 আবার 4-এর সাথে যোগ করলে কি 3-এর পরে যাবে, নাকি একটু নিচে নাইমা আরেকটা ঘর তৈরি হবে? 2-এর সাথে যদি ও 3 যায়, 2-এর সাথে 4, মানে একটা উপরে ফ্লো হবে, একটা নিচে ফ্লো হবে। মানে একই সংযোগ, দুই একই সংযোগ, সংযোগ বিন্দু। ওই বিন্দু থেকে যদি আমি খেয়াল করি, তাহলে 2 3 যাবে, 2 4 যাবে না। 2 3-এর পরে তো আর 2 থেকে আবার 4 যাইতে পারে না, না। তো 2 4 যদি যাইতে হয়, তো 2-এর সাথে একটা 3 উপরে যাবে লাইন, আর একটা 2-এর সাথে লাইন নিচে যাবে, 4। এবার বুঝতে পারছি? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওই যে অঙ্কতে যেটা ছিল আর কি, কোশ্চেনে। জি জি, একদম সেম। আর আমি জাস্ট খালি ভিতরের ABCD অ্যাক্টিভিটিস খালি বক্স কইরা দিছি, আর কিছু না। আর স্টার্ট আর ফিনিশ লাগাই দিছি, সামনে আর হ্যাঁ হ্যাঁ, পিছনে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এবার ওই যে আমরা ডি পর্যন্ত ছিলাম, এই যে ডি এর মান বের হইছে, কিন্তু সবচেয়ে বড় মান বের হইছে 8। পিছনের দিকে, পিছনের দিকে আর্লি ফিনিশ। হ্যাঁ, 8 বের হইছে। 8 থেকে এই 8-এর মানটা আমি, ডি এর পরে উপরে আছে কি, এফ,
এফ আছে, এফ আছে, এই এফ এর মধ্যে মানটা চলে যাবে, 8 চলে যাবে। 8 যদি চলে যায় তাহলে এখন আমার এফ এর মান শুরু হয়েছে 8 থেকে। আচ্ছা, এফ এর মান কত, 1 না? আমার মান যে শিফট হয়েছে ডি থেকে এফ এ, 8 রয়ে গেছে। এফ এর মান কত, 1 না? আমার 8 এর সাথে 1 যোগ করলে কত, 9 হয়। 9 হয়েছে। এখন এই 9টা এভাবে রয়ে গেছে। আবার আমি কি করব, এই পর্যন্ত আমি থামলাম। আবার আমি যে উপরে, আমি যে চার কোণা বক্স বানাইলাম, উপরে যে আমি লিখলাম দুইটা মান, এখন আমার কি নিচেও মান আছে না? নিচে মান ধরতে হবে না? মানে এই যে এই কোনাকুনি বরাবর এই যে 5 লেখা আছে, এখান থেকেও মান লিখতে হবে না? লিখতে হবে, কারণ আমার এভাবে করেই তো আমার ফিনিশ লাইন পর্যন্ত টানতে হবে না? তো আমি এবার এদিকে আসি। ওকে, এবার আমরা দেখি যে, আচ্ছা এখানে আমার 5, আমার 2 থেকে 5 যে গেছিল না, 5, এই 5টা আবার ঘুরে, 5টা ঘুরে আবার এভাবে আসছে, 5টা ঘুরে আবার এভাবে আসছে, 5 ঘুরে, তারপরে আর 3 যোগ হয়েছে, কত হয়েছে, 8। বুঝতে সমস্যা হচ্ছে নাকি আবার বলবো? নিচের ঘরটা, এই ঘরে নিচে ও দেখি, আবার নিচে বল, আবার নিচের বল। দিক। আবার আমি বলি, এই যে বি এর যে আমার বক্স আছে না, 2 আর 5 উপরে, নিচের পিঠটা দেখি, নিচের পিঠটা দেখি, 5 8 লেখা আছে না? হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। এই পিঠটা দেখি। আচ্ছা, উপরে 2 থেকে 5-এ গেছে না? এই 5টা শিফট হয়ে, এই 5টা এভাবে ঘুরে আবার এদিকে আসছে। ওকে, 5টা ঘুরে মানে শিফট হয়ে এবার এভাবে আসছে। হ্যাঁ, উপরের পাঁচটা 5টা নিচে ঘুরে আসছে। হ্যাঁ, উপরের 5টা নিচে ঘুরে এভাবে আসছে। আবার 5-এর সাথে 3 যদি যোগ করি কত হবে, 8। এই 8টা আবার এর পরের ঘরে ঠেলা দিয়ে আসবে, 8। 8-এর সাথে ডি এর 3 যোগ করলে কত হবে, 11। 11-র সাথে ওই 11টা আমি এফ এর দিকে শিফট করলাম। এই এফ এর মধ্যে এক মান আছে, এফ এর মান আছে 1। 11-র সাথে ওই 1 যোগ করলে কত হবে, 12। 12 হবে। এই 12টা আমি একবারে ফিনিশ লাইনে উঠাবো। হ্যাঁ, ফিনিশ লাইনে 12 উঠাবো। এই 12 যেহেতু ম্যাক্সিমাম মান, ফিনিশের সাথে কি আর কোনো মান আছে? ফিনিশে আর কোনো মান থাকে? না, না, না। ফিনিশে আর কোনো মান থাকে না। তো এই ফিনিশের যে আমার মান নাই যেহেতু, তো আমার ওই হিসাব করে আমি 12টা আবার ঠেলা দিয়ে পিছনে 12 নিব। এখানে হয়তো আমি পিডিএফ করছি, এটা একটু কেটে গেছে, বাট আমি ছবি যখন গ্রুপে দিব এটা ক্লিয়ার হয়ে যাবে। 12-র পরেও আমি পিছনে, মানে ইএফ এর মান যে আছে, ইএফ এর মান 12টাকে ঠেলা দিয়ে আবার পিছনেও নিব। এই 12টা পিছনে গিয়ে আবার নিচের কোনাকুনি নামবে, আবার নিচে 12 নামবে, ওই 12 থেকে আবার 12তে আসবে। হ্যাঁ, এভাবে ঘুরে ঘুরে উপর থেকে, উপরের সামনে থেকে উপরের পিছনে ঘুরে নিচের কোনা থেকে নিচের সামনে এসে 12 থেকে আবার শুরু হবে। ওকে, 12 থেকে আবার শুরু হবে। হ্যাঁ, 12 থেকে শুরু হবে। আচ্ছা, এখন 12 থেকে আবার আমি ব্যাকওয়ার্ড পাসে আসব। সামনে আমি যে গেলাম, সামনে কি ফরওয়ার্ড মানে অগ্রসর হইছে না? সামনে যেহেতু অগ্রসর হইছে, যার জন্য তাকে আমরা বলবো ফরওয়ার্ড পাস, ফরওয়ার্ড পাস। তারপরে এখন আমি যখন ওই ফিনিশ লাইন থেকে 12 12 12 12 করে ঘুরে এভাবে আসব, তো নিচে থেকে আবার নিচের দিকে আসব, সেটা হলো ব্যাকওয়ার্ড পাস, মানে পিছন থেকে আবার আমরা সামনে স্টার্টিং এ চলে যাব। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বল। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা 12, এই 12টা আমি এখন আবার জি এর ঘরে শিফট করছি। হ্যাঁ, জি এর বক্সে শিফট করছি। 12 থেকে এবার আমরা উল্টা যাব, 12। 12-র সাথে যদি 3 বিয়োগ করি কত আসে, 9। হ্যাঁ, এই 9 আছে। এই 9টা আবার আমি ই এর ঘরে শিফট করব। হ্যাঁ, 9টা ই এর ঘরে শিফট করব। হ্যাঁ, ই এর ঘরে শিফট করলাম। এই 9টা, 9 থেকে 2 বাদ দিলে ই এর মান আছে 2, 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7। হ্যাঁ, 7 হয়। 7টা আমার মান পাইছি, এই ভ্যালুটা আমি আবার সি এর দিকে নিয়ে যাব, সি এর ঘরে নিয়ে যাব। এই 7 থেকে 5 যদি বাদ করি তাহলে কত হয়, 2 আসে, 2, 2।
টু আসে, এই টুটা সি এর মান আমার সর্বনিম্ন রয়ে যায়। এই টু এর মানটা আমি আবার এর ঘরে নিয়ে যাব। হ্যাঁ, এর ঘরে নিয়ে যাব। এই যে এর যে নিচের ঘর আছে না, নিচের ঘর, হ্যাঁ, যেখানে আমার প্রথম শুরু হয়েছিল, এর নিচের পিঠ যে আছে, নিচের পিঠ, এই দুইটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এর মান আছে দুই। দুই থেকে দুই বাদ দিলে কত আসে? শূন্য। শূন্য আসে। তাহলে এখানেও আমি শূন্য হবে, এই শূন্যটা আবার এমনি যাইতে যেতে স্টার্টের মধ্যে জিরোর মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পারছি এবার? হ্যাঁ হ্যাঁ, আমি আবার বুঝতে পারছি উপরে, বাট হ্যাঁ, 12 9 যদি হয়, নিচেও কিন্তু সেম হবে। মানে আমার এইদিকে যেহেতু এমনে না করলে এটা ভ্যানিশ হইতাছে না, তো উপরের জি জি 3 এর ঘর এদিকে দেখি, যে উপরের কোনাকুনি যদি 12 9 হয়, নিচের কোনাকুনিও 12 9 হবে। ওকে, এভাবে করে করে সেম সেম এমনে করে করে তারপরে লাস্টে গিয়ে স্টার্টের মধ্যে জিরো হয়ে যাবে। এটা হইলো ব্যাকওয়ার্ড পাস। এভাবে করে আমরা আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ পায়ে গেছি। ওকে। আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আমরা আছে। এতটুক ডায়াগ্রাম ক্লিয়ার আছি? এই ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেছি আমরা? আমি মোটামুটি ক্লিয়ারই হয়েছি। ওকে, তুই সামনে আগা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা তারপরের দিকে অগ্রসর হই। 2 নাম্বার যে আছে, 2 নাম্বারটা, সেটা হইলো যে আমাদের বলছিল আহ, এই যে এটা বের করতে, যে টিই আর টিএল ফর ইচ অ্যাক্টিভিটি, এটা বের করতে বলছিল। এই টিই আর টিএল বের করার জন্যই তো আমরা এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা এভাবে আমরা আঁকছি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড পাস করে। আচ্ছা, এখন টিই আর টিএল আসলে কি? এটা হলো স্ল্যাক টাইম। আর স্ল্যাক টাইম আমার যদি বের করতে হয়, স্ল্যাক টাইমটা হলো যে আমার আর্লি স্টার্ট আর মানে লেট স্টার্ট আর আর্লি স্টার্টের মধ্যকার একটা পার্থক্য। প্রতিটা আমার যে অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস এ, অ্যাক্টিভিটিস বি, সি, ডি, ই, এফ, হ্যাঁ, জি, হ্যাঁ, এই পর্যন্ত যে আমার অ্যাক্টিভিটিস এগুলো যে আছে, ওই অ্যাক্টিভিটিস এর আমার আর্লি স্টার্ট, সরি লেট স্টার্ট আর আর্লি স্টার্টের মধ্যে পার্থক্য, অথবা লেট স্টার্ট আর্লি স্টার্টের মধ্যে পার্থক্য, অথবা লেট ফিনিশ বা আর্লি ফিনিশের মধ্যে পার্থক্য। মানে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে। তো আমরা লেট স্টার্ট আর আর্লি স্টার্ট দিয়ে করলে হবে। লেট স্টার্ট আর্লি স্টার্টটা আসলে কি? লেট স্টার্ট হইলো যে নিচের দিকে, আমাদের নিচের দিকে, নিচে বক্সের যে নিচে আছে না, নিচ, এই নিচের যে সামনের ঘর আছে, সামনের কোণা থেকে উপরের যে উপরের কোণা, এটার বিয়োগফল। ওকে, নিচের কোণার শুরু থেকে উপরের কোণার শুরুটার বিয়োগফল, এটা হলো স্ল্যাক টাইম। বুঝতে পারছি? তো আবার বলতো মামা। আচ্ছা, আবার বলি, স্ল্যাক টাইমটা হইলো যে আমার লেট স্টার্ট আর্লি স্টার্ট এর মধ্যকার যে পার্থক্যটা আসে সেটা। হ্যাঁ, মানে এলএস আর ইএস এর মধ্যে পার্থক্য, মানে আমার নিচের কোণার শুরু, নিচের কোণার শুরু আছে না, শুরু কোথায়? নিচের কোণার শুরু কি 5 না এখানে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, নিচের ফাইভ। কোণার, আমি গণিতের কথা বলতেছি, নিচের কোণার শুরু, শুরু, স্টার্ট মানে তো আমার শুরু, মানে হ্যাঁ নিচের, হ্যাঁ, ফাইভ লেট ফাইভ। মানে নিচে, হ্যাঁ, নিচের থেকে উপরের কোণার শুরুটা বিয়োগফল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে ওকে। পারছি। ওকে, বাকিরাও আশা করি বুঝতে পারছে। তো এখানে আমার এর কোণাটা কত হয়? 0 - 0। বি এর কোণাকুনি কত হয়? 5 - 2। সি এর কোণাকুনি কত হয়? 2 - 2। ডি এর কোণাকুনি কত হয়? 8 - 5। ই এর কোণাকুনি কত হয়? 7 - 7। এফ এর কোণাকুনি কত হয়? 11 - 8। জি এর কোণাকুনি কত হয়? 9 - 9। এই যে এরকম কিছুটা আসবে স্ল্যাক টাইম। ক্লিয়ার এবার? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো 2 নাম্বার আমার
ওই যে টি এল আর টি এস ওটা বের করতে বলছিল না, ওইটার মানেই হলো স্ল্যাক টাইম। মানে ওটা যদি বের করতে পারে তাহলে আমাদের এই নেটওয়ার্ক ডায়াগ্রামকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পাস করে এভাবে করে করতে হবে, স্ল্যাক টাইম বের করে এভাবে করতে হবে, তাইলে এটা বের হয়ে যাবে। আর আমাদের 3 নম্বরে বলছিল যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল পাথ বের করতে। আচ্ছা, আমরা যে ক্রিটিক্যাল পাথটা কি এটা তো আমরা জানি যে সবচেয়ে বেশি যেই পাথের ডিউরেশন হয়, মানে যেই পাথের সময় যোগ করলে সবচেয়ে বেশি হয়। কিন্তু এখানে হলো উল্টা, আমরা যখন স্ল্যাক টাইমটা বের করব না, এখানে আমার যেই অ্যাক্টিভিটিজ এর মধ্যে জিরো আসে, মানে মাইনাস করার পর, ব্যবধান করার পর জিরো আসে, সেটাই হলো আমার ক্রিটিক্যাল পাথ। এখানে জিরো কোনটা কোনটাতে আসে? এর মান জিরো হয়, সি এর মান জিরো হয়, ই এর মান জিরো হয়, জি এর মান জিরো হয়। এর জন্য এ থেকে সি, সি থেকে ই, ই থেকে জি, এটাই হইলো স্ল্যাক টাইমের ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? না, আপাতত আমার তো নাই। বাকিরা মনে হয় ভয়ের মধ্যে পালায় চলে গেছে। যাই হোক, এরা বোঝা তো লাগবে, নেক্সট, কিছু করার নাই। নেক্সটে যা, হ্যাঁ। হ্যাঁ, তারপর নেক্সটে যাই। এই কলটা আমার কেটে যাবে, তো আমি নেক্সট কলের মধ্যে আমার আরেকটা ক্লাস শুরু করতেছি, মানে আরেকটা ম্যাথ দিয়ে করে আজকে শেষ করে দিব। আমি আরেকটা কল এটা ইয়া করি, এটা কেটে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই নতুন লিঙ্ক দে। লিভ নিয়ে আমি আবার জয়েন করতেছি, আবার জয়েন করব সবাই, ওকে? ওকে। শোয়েব আপাতত অফ করে দে, ইয়াটা আবার শুরু করলে